দর্শক, চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচার, ভোটারদের প্রত্যাশা সহ সবশেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতেই জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। ঢাকাকে নিরাপদ নগরী হিসেবে গড়তে চান তারেক রহমান। খেলাধুলার উন্নয়নে বানানো হবে 40টি মাঠ, জানালেন ইসিবি চত্বরের পথসভায়। এই এলাকার মুরব্বী, এলাকার মাদের কাছে, এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। বাড্ডার জনসভায় জামায়াত আমির বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। লড়াই করেছিলাম যেখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। শেষ মুহূর্তে প্রচারে দম ফেলার সময় নেই প্রার্থীদের। ভোটারদের সাথে সখ্য গড়ার চেষ্টা, জয় পেলে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস। ঢাকা শহরটা অযত্নে লালিত হয়েছে দীর্ঘদিন যাবৎ। আদর্শের পরীক্ষায় আমরা উত্তীর্ণ আশা করি যে বিপুল ভোটে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। নির্বাচনী পরিবেশ নিয়ে টিআইবির উদ্বেগ। অর্থ, ধর্ম, পেশি, পুরুষতন্ত্র, বরিষ্ঠতন্ত্র, এই 5টা হচ্ছে মৌলিক রাজনৈতিক পুঁজি। সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিপিডির। গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই, কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। দর্শক, আমন্ত্রণ ইলেকশন 2026। শুনছিলেন শিরোনামগুলো, আর আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দর্শক, কিছুক্ষণ আগেই যেমনটি দেখছিলেন যে রাজধানীর ইসিবি চত্বরে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে একটু যোগ দিতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। রবিন, যেমনটি দর্শকদের বলছিলাম, কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তারেক রহমান। কি বললেন তিনি তার বক্তব্যে? রহমান মূলত ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এবং তিনি নিজেই যেহেতু এই সংসদীয় আসনের প্রার্থী, অর্থাৎ ঢাকা 17 সংসদীয় আসনের, সেই কারণে তিনি নিজের জন্য ভোট চাইলেন এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বললেন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দেশ সেবার সুযোগ দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে আশ্বস্ত করলেন বেশ কয়েকটি বিষয়ে। সেটি একটি হচ্ছে যে ঢাকায় প্রায় 40টি খেলার মাঠ নির্মাণের প্রস্তুত করার কথা বললেন। সেই সঙ্গে বললেন যে এখানটায়, অর্থাৎ এই ঢাকা 17 সংসদীয় আসন সহ ঢাকা শহরের যেই সকল সংকট সমস্যা রয়েছে সেসব দূর করে তিনি এখানে, অর্থাৎ এই এলাকাকে সবুজ নগরীতে পরিণত করার আশ্বাস দিলেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানটায়, অর্থাৎ আমরা যে এলাকাটাই ছিলাম, অর্থাৎ ঢাকা 17 সংসদীয় আসনে, সেখানে তিনি যেমনটি বলেছেন পুরো ঢাকাকেই নারীদের জন্য, শিশুদের জন্য, মহিলাদের জন্য, কন্যা শিশুদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ একটি পরিবেশ নিশ্চিত করবেন তিনি। সেই আশ্বাসের কথা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং সেই সঙ্গে 7টি সংসদীয় আসনে আজকের দিনে তিনি প্রচারণায় অংশগ্রহণ করবেন। সেই 7টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি সাধারণ জনগণের কাছে আহ্বান জানিয়ে আরও একবার ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। এবং তারেক রহমান সেই অঞ্চল, অর্থাৎ ঢাকা 17 সংসদীয় আসনে তিনি যেহেতু নিজে সেই সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী হয়ে লড়ছেন, সেই কারণে তিনি সেই সংসদীয় আসনে ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন রোড পর্যন্ত যেই সড়কটি রয়েছে সেটিকে 60 ফিট সড়কে প্রশস্ত করার যে বিষয়টি, সেই ঘোষণাটি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি তাকে নির্বাচিত করার পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে সেই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি পরিচালনা করবেন, সেই ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন তিনি সেই ইসিবি চত্বরের পথসভাটি শেষ করে এই মুহূর্তে ঢাকা 16 সংসদীয় আসনের পল্লবী 2 নং ওয়ার্ড যে লাল মাঠটি রয়েছে, সেই লাল মাঠের সমাবেশস্থলের দিকে এগিয়ে আসছেন
এবং সেখান থেকে এগিয়ে এসে তিনি এখানেও বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে ধানের শীষের প্রার্থী আমিনুল হক, তাকে যেমন জনগণের সামনে তুলে ধরবেন, পরিচয় করিয়ে দেবেন, ভোট চাইবেন আমিনুল হকের জন্য, ঠিক সেই সঙ্গে আশ্বস্ত করবেন এই অঞ্চলের সংকট সমস্যা সমাধান করে কি করে আগামীর রাষ্ট্র পরিচালনা করবেন, সরকার পরিচালনা করবেন সেই সব বিষয়ে। এবং এরপরে সংসদীয় আসন, ঢাকা 14 সংসদীয় আসন এবং ঢাকা 10 সংসদীয় আসনে যাবেন। তারপরে যাওয়ার কথা রয়েছে আজকের দিনেই ঢাকা মহানগর উত্তরে ঢাকা 12 সংসদীয় আসনে, এবং এরপর ঢাকা 11-তে সাতারকুল এলাকার সমাবেশের মধ্য দিয়ে তিনি আজকের দিনের প্রথম দিনের কর্মসূচি শুরু করবেন। টানা 2 দিনের কর্মসূচি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, যার দ্বিতীয় দিনে তিনি ঢাকা মহানগর দক্ষিণে 8টি সমাবেশে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি সমাবেশকে ঘিরেই বলা চলে নেতাকর্মীদের বেশ উপচে পড়া ভিড়ই বলা চলে, প্রতিটি পথসভায় আসলে। বুঝতে পেরেছি রবিন, বেশ স্পষ্টভাবে আপনি বর্ণনা করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় এ মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয় সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করিনি। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ইনশাআল্লাহ
ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। সকালে নির্বাচনী প্রচারণাকালে এসব দাবি করেন তিনি। বলেন, মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন তবেই তার সঙ্গে বুক মেলাবো। যুবদল নেতা নয়ন সহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, আছে কেবল বিএনপি ফিল্ড। দেশের মানুষের উন্নয়নে শাপলা কলি মার্কায় ভোট চান তিনি। জয়ী হয়ে নগরবাসীর মৌলিক সমস্যা সমাধানে কাজ করার আশ্বাসও দেন তিনি। এই ধরনের যে যারা বাসা খুঁজছে, এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা কই। তা আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এদিকে সকালে ঢাকা ১০ আসনের উৎসুকে নারী ভোটারদের নিয়ে নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট জমির জসিমউদ্দিন সরকারের জন্য নির্বাচনী প্রচারণা চালান তারা। ভোটাররা জানান, যিনি নির্বাচিত হবেন তিনি যেন এই এলাকার জলাবদ্ধতা নিরসন, যানজট দূরীকরণ ও গ্যাস সংকটের কাজ করেন। পাশাপাশি শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা যেন গড়ে তোলা হয়। ধানমন্ডির জিগাতলার ইবনে সিনা থেকে মিছিল বের করে মিছিলটি সায়েন্স ল্যাব গিয়ে কলাবাগান হয়ে আবার ধানমন্ডিতে গিয়ে জলাবদ্ধতা, ধানমন্ডিতে একটু সামান্য বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি জমে যায়। জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি চাই, গ্যাস সংকটটা দূর করা হোক। যেই আসুক না কেন, আমাদের এই আসনের প্রার্থীর কাছে মৌলিক দাবি হচ্ছে যে আমাদের এই গ্যাস সংকটের সমাধান চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের জীবনযাত্রার ভার বহন করা অনেক কঠিন। বাংলাদেশের রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ চান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী নেতৃত্বের একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা থাকা জরুরি। জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অনুপস্থিতি রাষ্ট্রীয় নীতি প্রণয়নে বড় বাধা। তিনি গুরুত্ব দেন রাজনৈতিক পাইপলাইন তৈরির ওপর, যাতে নারী কর্মীরা মাঝপথে হারিয়ে না গিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারেন। আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা গণতন্ত্রের সংগ্রামে নারীদের কথা তুলে ধরেন। নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিসদের এই দায়িত্বটা নিতে হবে। একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায়, পলিটিক্যাল পার্টিস যদি একটু they're more open to collaborating with civil society, with intellectuals, এত মানে মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ার্সদের সাথে, তাহলে আমার মনে হয় আমরা সুন্দর একটা দেশ হয়তো গড়ে তুলতে পারবো। দর্শক, রাজধানীর ইসিবি চত্বরে পথসভা শেষে তারেক রহমান যাচ্ছেন মিরপুর 10-এ ঢাকা 15 আসনের পথসভায়। সেখানেই আছেন সহকর্মী আরেফিন শাকিল, তিনি খোঁজখবর রাখছেন। শাকিল, তারেক রহমানের পথসভায় এই মুহূর্তে কেমন জনসমাগম দেখছেন এবং এলাকার প্রার্থী থেকে শুরু করে ভোটাররা কি বলছেন, কি প্রত্যাশা নিয়ে মুখিয়ে আছেন তারা? তাদের প্রত্যাশা আসলে অনেক বেশি, কারণ তারা মনে করছেন দীর্ঘদিন এখানকার যে নাগরিক সংকট, যে সমস্যা, সেই সমস্যার সমাধান যেমন হবে তেমনি তারা আশা করছেন যে এই আসনে, বিশেষ করে জামাতের আমিরের বিরুদ্ধে যেহেতু তিনি নির্বাচন করছেন, এই আসনে দানেশী প্রার্থী জয়লাভ করবে, সেরকম তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি তারেক রহমান খানিক বাদেই এখানে হাজির হবেন এবং সেই এর আগেই মূলত সেনপাড়া আদর্শ স্কুল মাঠের যদি বলি পুরো জায়গাটি আসলে তিল ধারণের ঠাঁই নেই এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে এই জনসভায় অংশ নিয়েছেন। অর্থাৎ এই কাফরুলের যারা বাসিন্দা তারা এসছেন এবং তারা এসে তাদের যেই অবস্থান, সেই অবস্থান জানাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে কিছুক্ষণ পরপর তারা স্লোগান দিচ্ছেন। তারা বিশ্বাস করেন যে এই আসন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত অবস্থান ছিল, সেই শক্ত অবস্থান অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের যে দাবি, এখানকার নাগরিক সংকট ছিল, রাস্তাগুলো অনেক ক্ষেত্রে সরু এবং সেই রাস্তাগুলো বড় হবে, সেই ক্ষেত্রে নাগরিক যে সংকটগুলো সেই সংকট সমাধান হবে। এর পাশাপাশি এখানকার বেশ কিছু যদি বলি একেবারেই ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের মান, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো, এই বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হবে, এই রকম তারা চিন্তা করছে এবং সেই সঙ্গে ট্রাফিক যে ম্যানেজমেন্ট, অর্থাৎ ট্রাফিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা উন্নত হবে, নির্বিঘ্নে এই
জায়গায় এসে যেহেতু আবাসিক এইটি এরিয়া, ফলে এইখানে যেন মানুষ একেবারে স্বাচ্ছন্দ্য নিয়ে বসবাস করতে পারেন, আর সেই রকম একটি তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং তারেক রহমানও যেই স্বপ্ন দেখাচ্ছেন, তিনি সকল নারীদেরকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেই সঙ্গে হেলথ কেয়ার করার কথা বলা হচ্ছে প্রত্যেক জায়গায় প্রত্যেক ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। যেহেতু এই অঞ্চলে অনেকাংশে স্বল্প আয়ের মানুষ বসবাস করেন, আর সেক্ষেত্রে তারা যেমন ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন, তেমনি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন, এবং সেই সঙ্গে এখানকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য এখানকার সন্ত্রাস চাঁদাবাজ মুক্তি পাবে, এরকম প্রত্যাশা মানুষের মধ্যে রয়েছে। এবং যিনি প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষ যেই রকম মডেল একটি সংসদীয় আসন চান, সেরকম মডেল সংসদীয় আসন তিনি উপহার দিবেন তিনি নির্বাচিত হলে। এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্যই মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বলা হচ্ছে এটি জোর করে নেওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে, ফলে কেউ যেন জোর করতে না পারে, ভোট ডাকাতি করতে না পারে, আর সেই বিষয়ে এখানকার যারা ধানের শীষের সমর্থক রয়েছেন তারা প্রার্থীর কাছে সেই দাবি জানাচ্ছেন সেটা শক্ত অবস্থান রাখা হয় এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আর সেই ব্যবস্থা যেন রাখা হয়। সব মিলিয়ে খানিক বাদে তারেক রহমান এসে পৌঁছাবেন ছোঁয়া। নিঃসন্দেহে তিনি এখানকার নাগরিক সংকট নিয়ে সম্ভাবনা নিয়ে যেমন কথা বলবেন, তেমনি ভোটারদের ভোট যে আমানত, সে আমানত রক্ষা করার জন্য বিএনপি যে দলীয় নির্দেশনা, সেই নির্দেশনা নিশ্চয়ই তারা একদম শাকিল তিনি পৌঁছলে যেই বক্তব্য তিনি রাখবেন সেই বক্তব্য শোনার জন্য আবারও যোগ দেব। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচার শেষ হতে বাকি মাত্র 2 দিন, শেষ সময়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। দুপুরে রাজধানীর মতিঝিল ও এর আশপাশ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নানাভাবে নির্বাচনে জালিয়াতি ও বানচালের চেষ্টা করছে একটি দল। দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় 12 তারিখ বিএনপির জয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে উত্তরা 10 নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেন তিনি, শুনেন নানা সমস্যার কথাও। গণমাধ্যমকে তিনি বলেন নির্বাচিত হলে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করবেন তিনি। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। দর্শক বরাবরের মতোই আমরা রাজধানী নির্বাচনী প্রচারণার খবর আপনাদের জানাবো। আমার সহকর্মী আমার সঙ্গে যোগ দিচ্ছেন তানভীর সিদ্দিক টিপু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই মুহূর্তে আপনি কোন এলাকায় রয়েছেন, কোন প্রার্থী গণসংযোগ করছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের কিভাবে আশ্বস্ত করছেন, সব খবরাখবর জানতে চাই। আমরা এই মুহূর্তে কুড়িল এলাকায় রয়েছে এবং ঢাকার বিভিন্ন অংশ কিন্তু ঘুরে দেখেছি। সকাল থেকেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং মূলত ভোটারদের চাওয়া কিন্তু আসলে চিরাচরিত চাওয়া, যে চাওয়াগুলো অর্থাৎ তাদের দৈনন্দিন জীবন যাতে তারা খুব সহজে যাপন করতে পারেন, তাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে সেটি যাতে নিয়ন্ত্রণে আসে। আমরা বিভিন্ন এলাকায় দেখেছি মানুষ বলছেন তাদের গ্যাসের সংকট রয়েছে, সেই সমস্যার যেন সমাধান হয়। তারপরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই সহ যেসব সমস্যা রয়েছে, যে কারণে মানুষের আসলে রাস্তাঘাটে চলতেও নানান ধরনের সমস্যা হয়। আপনি জানেন যে ঢাকাবাসীর অন্যতম সমস্যা কিন্তু একটি যানজট, যে কারণে প্রতিদিন তাদের ভুগতে হয়। সেই যানজটের নিরসন কিন্তু রাজধানীবাসী চান, সেটিও তারা তাদের যারা ভোট চাইতে আসছে। টিপু বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এই মুহূর্তে পল্লবীতে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা শুনবো তার বক্তব্য সরাসরি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে। এই যে মঞ্চ, এই মঞ্চের পাশে কতগুলো মানুষ বসে আছেন এখানে, আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না, হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে, গত জুলাই মাসে হারিয়েছে কেউ কেউ, অনেকে হয়তো এর আগে হারিয়েছে। এই যে তারা তাদের পরিবারের একজন স্বজনকে যে হারিয়েছে, এই স্বজনরা কি করেছিল? এই স্বজনরা চেয়েছিল এই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত 16 বছরে, সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এবং সে কারণেই
আমরা দেখেছি গত 16 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে, সেই সময় তারা পালিয়ে যাবার আগে কত 1400-র মতন মানুষকে তারা হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে। প্রিয় ভাই বোনেরা, এই মানুষগুলোর যে আত্মত্যাগ, এই মানুষগুলোর যে যারা জীবন উৎসর্গ করেছে, এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে? আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আমরা কি কখনো এই তাদের এই ত্যাগগুলো বৃথা যেতে দিতে পারি? আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই বোনেরা। এখন যদি বৃথা যেতে দিতে না হয়, তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে? আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা। একটি কাজ হচ্ছে যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ, সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে। অর্থাৎ 12 তারিখ যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ 1 যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায়, সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ, এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল। এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে আপনাদের এলাকার যে সমস্যা বলে গেল, এরকম সমস্যা এই এলাকায় ঢাকা 16-তে যেমন আছে, ঢাকা মহানগরীতে যেমন আছে, সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে। কর্মসংস্থানের সমস্যা আছে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে, আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে, শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে। এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে, সমগ্র বাংলাদেশের জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে। অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই 2 দিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড়, শুধু আমিনুল একা কেন হবে, আমিনুল মতানো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে, সেটির উল্লেখ আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি। আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম, তাদের সম্পর্কে হয়তো আমি অনেক গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি
জনগণের কোনো লাভ হবে প্রিয় ভাই বোনেরা? জনগণের কোনো লাভ হবে না। আজকে সময় এসেছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের বহু সহকর্মী সহ অরাজনৈতিক বহু ব্যক্তি বিভিন্নভাবে গত 1 যুগেরও বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো। পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য, এটি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় ভাই বোনেরা। সেই জন্য আসুন, আজকে ধানের শীষের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি। আমরা বলেছি যে আমরা আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন, উনি ব্যবস্থাও নিয়েছিলেন এই দেশের নারীরা যাতে শিক্ষিত হতে পারে, এবং সেই জন্যই স্কুল পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উনি নারীদের শিক্ষা ব্যবস্থা, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়া সেই পলিসির কারণে লক্ষ কোটি নারী আজ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। কিন্তু এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে তুলতে চাই। আজকে বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, মা বোনেরা আমাদের। তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি কেন না কেন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা সারা দেশে প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, যেই ফ্যামিলি শহর গ্রাম প্রত্যেকটি জায়গায় খেটে খাওয়া মানুষ যারা আছেন, সেই নারীদের কাছে, সেই মাদের কাছে, সেই গৃহিণীদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে ধীরে ধীরে আমাদের এই মা বোনেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু আগে আমি বলেছি যে আমাদের কৃষক যদি ভালো থাকে, আমাদের দেশের মানুষ তাহলে ভালো থাকবে, এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে ইনশাআল্লাহ আপনাদের রহমতে, আপনাদের দোয়া আল্লাহর রহমতে, আপনাদের সমর্থনে 12 তারিখে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো, এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় শস্য, বীজ, কীটনাশক সকল প্রয়োজনীয় জিনিস যাতে আমরা পৌঁছে দিতে পারি। এবং শুধু তাই নয়, এর মধ্যে আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে আমাদের এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। এখানে বহু ভাই বোন উপস্থিত আছেন যাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনো গ্রামে বাস করছেন এবং কৃষি কার্যের সাথে জড়িত আছেন, না এরকম অনেকে বিভিন্নভাবে কৃষি কার্যের সাথে জড়িত। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করলে পরে সমগ্র বাংলাদেশে যত কৃষক ভাই আছে যাদের কৃষি ঋণ আছে 10,000 টাকা পর্যন্ত, তাদের সেই কৃষি ঋণ আমরা সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করে দেব সরকারের পক্ষ থেকে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় আপনাদের সন্তান ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে বলেছে, এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, সেই মানুষগুলোর জন্য হাসপাতালের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে এতটুকু আমি বলে যেতে চাই, আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার, ঘরে ঘরে চিকিৎসা সুবিধা, বিশেষ করে মা বোনদের জন্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে, ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয়, তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে আমাদের আরেকটি বিরাট সমস্যা রয়ে গিয়েছে। আমাদের বহু তরুণ সমাজের, বহু
ভাইয়েরা, বহু বোনেরা শিক্ষিত, যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত, কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে। তাদের অনেকেরই কর্মসংস্থান নাই, এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী 12 তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায়, এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর, ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব, আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব। আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন, সেই ফ্রিল্যান্সিং এর কাজ হোক, ডাটা প্রসেসিং হোক, এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান, ছোট ব্যবসা তৈরি করতে পারে, অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের বহু মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে প্রবাসী হিসাবে বসবাস করছে, এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সেগুলো দিয়ে কাজ করতে পারি। কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা 15 আসনে জামায়াতের প্রার্থী ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি দিয়েছে কয়েকটি নারী সংগঠন। দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে তারা স্মারকলিপি দেয়। তাদের মতে, ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া এই বক্তব্য দেশের শ্রমজীবী নারীদের মর্যাদা ও অবদানকে হেয় করেছে। এই ধরনের বক্তব্য নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উস্কে দেয় এবং কর্মপরিবেশকে হুমকির মুখে ফেলে। হ্যাকিংয়ের অজুহাত গ্রহণযোগ্য নয়। স্মারকলিপিতে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে এমন মন্তব্য না করার অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। কমিশনার সাহেবের কাছে আমরা গিয়েছি, স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপিটা হচ্ছে আমরা যে দাবি নিয়ে এখানে এসেছিলাম, সেই দাবিটি যদি যথাযথভাবে ইলেকশনের আগে এই বিষয়টা যদি দেখা হয়, তাহলে অন্য কেউ আর কখনোই নারীদের, বাংলাদেশের নারীদের, যারা বাংলাদেশের নাগরিকের অর্ধেকের বেশি অংশ, তাদেরকে এই ধরনের অবমাননাকর কথা বলে পার পাবে না। নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক, এটা আমাদের একটা দাবি। দর্শক, আমরা এই পর্যায়ে আবারও নির্বাচনের প্রচারণার খবর জানবো। তবে ঢাকার বাইরে যাব। সিলেট 4 আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রার্থী এবং আসনের ভোটাররা কি বলছেন, কতটুকু আশ্বস্ত তারা? আসলে এই প্রচারণা গত কয়েকদিনের যে প্রচারণা, সেটাতে প্রার্থীরা এই সিলেট যে 4 আসন রয়েছে, এই 4 আসন মূলত পাথরকুয়ারি, বালু এবং এই বিষয়গুলোর উপরেই নির্ভরশীল। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে পাথরকুয়ারিগুলো বন্ধ রয়েছে, এবং প্রার্থীদেরকে আমরা যেটা দেখছিলাম, জামাত এবং বিএনপি সকল প্রার্থীরাই কিন্তু এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে করে আগামী দিনে তারা নির্বাচিত হলে এই এলাকার পাথর এবং বালু যাতে পরিবেশ বান্ধব উপায়ে উত্তোলন করা যায়, সেই প্রতিশ্রুতিটা দিচ্ছেন। এটাই কিন্তু এই অঞ্চলের মানুষের মূল দাবি। সোয়া একটু বিষয় বলতে চাই যে এর আগে যেহেতু 3টি উপজেলা, এর আগে গতকাল জনতাপুরে জনসভা হয়েছে, সেখানে তিনি একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ এখানকার জনসভায় কি ধরনের প্রতিশ্রুতি দিবেন সেটা এখন দেখার বিষয়। আরেকটি বিষয় বলে রাখি যে ইতিমধ্যেই এই কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা একটু জেনে নিতে চাই জনাব আরিফুল হক চৌধুরী, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? এই পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে, তবে আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে প্রশাসনের একটি মহল বিশেষ একটি দলের প্রতি যেমন একটু চেষ্টা করতেছেন, বাট জনগণ সজাগ আছে। এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে নির্বাচন হয়তো আর 2-3 দিন পরে নির্বাচন, সেক্ষেত্রে প্রার্থীদের এই মুহূর্তের বেশ কিছু অভিযোগ কিন্তু আমরা শুনছি। ইতিমধ্যে আরিফুল হক চৌধুরী বলছেন প্রশাসনের কিছু কর্মকর্তা একটি দলের প্রতি তাদের সহানুভূতি দেখাচ্ছিলেন।
রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম সিলেটের এখানে ব্যাপক জনসমাগমই হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশি শক্তির ব্যবহার। দুপুরের সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না। অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরে আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। কমিশন অনলাইন অংশীদারের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয় পরিচিত। এবং নির্বাচন অংশগ্রহণমূলক করার পাশাপাশি সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে তিনি বলেন, সবার অংশগ্রহণে সহিংসতাহীন নির্বাচন উপহার দিতে পারলে অন্তর্বর্তী সরকার সবার কাছে প্রশংসা পাবেন। ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে এসছে। এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। আমাদের যে বিভক্তি আছে নিজেদের ভিতরে, সেগুলোকে ঐক্যের ভিতরে নিয়ে আসতে পারবো কিনা, এইটার ভিতর দিয়ে একটা যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে পরিবর্তনের, তাকে আমরা কাজে লাগাতে পারবো কিনা। ভালো নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই, কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। দর্শক, এই ছিল যমুনা টেলিভিশনের মেগা বুলেটিন ইলেকশন 2026। নির্বাচনের সব খবর জানতে দেখুন যমুনা টেলিভিশন, আর এখন দেখবেন নির্বাচনের বাংলাদেশ।